অচলাবস্থা কাটিয়ে কাজে ফিরলেন এনবিআর কর্মীরা। রাষ্ট্রীয় স্বার্থে দায়িত্ব পালনের আহ্বান চেয়ারম্যানের। এনবিআরের আন্দোলনের কারণে বন্দরে বিশাল কন্টেইনার জট, ক্রয়াদেশে প্রভাব পড়ার আশঙ্কা, চরম ক্ষতির মুখে রপ্তানিকারকরা। নবায়নযোগ্য জ্বালানিতে প্রক্রিয়াগত জটিলতায় বিনিয়োগে বাধা, সিপিডির পর্যালোচনা। এলওআই পাওয়া প্রকল্পে বিশেষ ছাড়ের তাগিদ। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, আপনাদের সাথে আছি আমি হরি সাহা। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। অতীত ভুলে রাজস্ব কর্মকর্তাদের রাষ্ট্রীয় স্বার্থে দায়িত্ব পালনে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। আন্দোলনে রাজস্ব আদায়ে বিঘ্ন ঘটলেও অর্থবছর শেষে ঘাটতি পূরণ করা সম্ভব বলে আশা করেন তিনি। এদিকে সোমবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা জানান, এনবিআর কর্মকর্তার বিরুদ্ধে দুদক ব্যবস্থা নেওয়ার বিষয়ে সরকারের কোনো হস্তক্ষেপ ছিল না। গত 12 মে থেকে যৌক্তিক সংস্কারের দাবিতে আন্দোলন করে আসছিলেন এনবিআরের কর্মীরা। পরে এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে টানা আন্দোলন শুরু করে সংস্কার ঐক্য পরিষদ, যা গত 28 জুন থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে রূপ নেয়। এতে সারা দেশে বন্ধ হয়ে যায় আমদানি রপ্তানি ও রাজস্ব আদায় কার্যক্রম। রোববার সরকারের কঠোর অবস্থানের পর কর্মসূচি প্রত্যাহার করে সংস্কার পরিষদ। অচল অবস্থা কাটিয়ে সোমবার থেকে স্বাভাবিক কার্যক্রমে ফিরে রাজস্ব বোর্ড। নির্ধারিত সময়ের মধ্যে অফিসে হাজির হন কর্মকর্তা কর্মচারীরা। একটু কম, তবু আসতেছে ভালো। আর কর্মকর্তারা সবাই ওনারা আসছেন। তুলনা অনুযায়ী আজকে একটু লোক কম আসতেছে। সবাই হয়তো জানে যে অফিস বন্ধ, গ্যামজ্যাম মিটছে কিনে। স্বাভাবিক কার্যক্রম শুরু হওয়ায় স্বস্তি এসেছে বিভিন্ন বিভাগে সেবা প্রার্থীদের। আন্দোলন সংগ্রাম করে তো সবসময় সবকিছু আদায় করা যায় না, আর ওনারা আসলে অন্য সবার মতো তো আর না। দীর্ঘ 1 মাস তো আমরা কখনো কার্যক্রম করতে পারি না, আমাদের খুব সমস্যা হয়েছে। এখন যেহেতু একটা সচল অবস্থা আসছে, তাই পুনরায় আসছি কার্যক্রম করার জন্য। সকাল থেকে অফিস শুরু করেন রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। এই সময় সাংবাদিকদের তিনি বলেন, গত কয়েকদিনের আন্দোলনে রাজস্ব আদায়ে কিছুটা হোঁচট খেয়েছে। জানান, চলতি অর্থবছরের শেষ দিন সকাল পর্যন্ত 3,60,000 কোটি টাকার বেশি রাজস্ব আদায় হয়েছে। অতীত ভুলে রাজস্ব কর্মকর্তাদের দায়িত্ব পালনে মনোযোগ দেওয়ার আহ্বান জানান তিনি। আমরা যেরকম আশা করেছিলাম, হয়তো একটু তো হোঁচট খেয়েছে এই কয়দিনের কাজকর্মে। ব্যবসা বাণিজ্য যেমন বিঘ্নিত হয়েছে, একইভাবে আমাদের রাজস্ব আদায় কার্যক্রমে হোঁচট খেয়েছে। তাদেরকে আহ্বান জানাচ্ছি, তারা যাতে করে অতীতে যেভাবে কাজ করেছে সেভাবে যেন তারা কাজ করে, ভবিষ্যতে তারা সেভাবে কাজ করবে। এদিকে অর্থ উপদেষ্টা বলেন, এনবিআরের 6 কর্মকর্তার বিরুদ্ধে দুদকের আনা অভিযোগের বিষয়ে সরকার কোনো হস্তক্ষেপ করবে না। প্রথমত, দুদক সম্পর্কে আমি কোনো উত্তর দেব না। ওদের আলাদা টার্মস অফ রেফারেন্স আছে, ওটা দরকার হলে আপনি আলাদাভাবে তাদেরকে জিজ্ঞেস করবেন। ডেফিনেটলি সরকার থেকে কিন্তু এখন কোনো রকম কোনো ইন্টারফেয়ার করে, আপনি একটা লক্ষ্য করবেন। জাতীয় স্বার্থের বিপক্ষে গিয়ে সেবা কার্যক্রম বন্ধ করা কোনোভাবেই কাম্য নয় বলে জানান অর্থ উপদেষ্টা। আমরা মনে করি ভেরি ইম্পর্টেন্ট। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে টানা কয়েকদিনের এনবিআর কর্মসূচির প্রভাব পড়েছে বন্দরের কার্যক্রম ও আমদানি রপ্তানিতে। চট্টগ্রাম বন্দরেই রপ্তানির প্রায় 14,000 কন্টেইনারের জট লেগে আছে। ফলে চরম ক্ষতির মুখে রপ্তানিকারকরা। অর্থনীতিবিদদের মতে এই ক্ষতি পুষিয়ে আনা সম্ভব নয়। ভাবমূর্তি নষ্টের প্রভাব পড়বে বিদেশি ক্রয়াদেশেও। গেল 2 মাস নানা কর্মসূচি সহ 2 দিনের কমপ্লিট শাটডাউন দিয়েছিল এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। রোববার রাতে তা প্রত্যাহার করা হলে স্বাভাবিক হতে শুরু করে এনবিআরের সব কার্যক্রম। তবে শাটডাউনের প্রভাবে চট্টগ্রাম সমুদ্র বন্দর সহ বেনাপুল ও সোনামুড়ি স্থলবন্দরে জমা পড়েছে কন্টেনারের স্তূপ। শুধুমাত্র চট্টগ্রাম বন্দরে প্রায় 14,000 কন্টেনারের জট লেগে আছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন রপ্তানিকারকরা, যার প্রভাব সবচেয়ে বেশি পড়েছে পচনশীল পণ্যের উপর। কাস্টমস বন্ধ থাকায় গত শনিবার প্রায় 100 টন শাকসবজি বিমানবন্দর থেকে ফেরত নিয়ে যান রপ্তানিকারকেরা। অর্থনীতির বড় রকমের ক্ষতি হয়ে গেছে, তো সেই ক্ষতির দায়টা কে নেবে? অতিরিক্ত কাজ করে কিন্তু এই দায়টা আসলে মেটানো যাবে না। আমাদের ইমেজটা কিন্তু নষ্ট হয়েছে বায়ারদের কাছে। বায়ারদের মধ্যে অনেকেই আবার হুমকি দিয়েছেন যে আমাদের যে অর্ডারগুলো সেগুলো ক্যান্সেল করবেন, অন্য দেশে চলে যাবেন। তো এই ধরনের পরিস্থিতি কিন্তু একেবারে কাম্য নয়। অর্থনীতিবিদরা বলছেন, আন্দোলনের ফলে অর্থনীতিদের যে ক্ষতি হয়েছে তা পোষানো সম্ভব নয়। এছাড়া ভাবমূর্তি নষ্ট হওয়ায় বিদেশি ক্রয়াদেশ বাতিলের আশঙ্কাও করছেন তিনি। একটা তো হচ্ছে ডাইরেক্ট ড্যামেজ যেটা হয়, এবং এটার বাইরেও যেটা হয় সেটা হচ্ছে একটা রেপুটেশনাল ড্যামেজ হয়। যে তখন যেটা হয় যে এরকম ঘটনা ঘটতে পারে,
এই আশঙ্কাটা আসলে যেতে আসলে বহু বছর সময় লাগে। ফলে দেখা যায় যে সবাই আসলে যখন বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য করার কথা চিন্তা করে, সবাই কিন্তু ধরে নেয় যে আচ্ছা এরকম কিছু একটা ঘটনা ঘটলে এটা তো আমাদের তো একটা সময় সীমা ধরে নিতে হবে। যেসব ক্রয় দেশের পণ্য নির্ধারিত সময়ের রপ্তানি হবে না, পরে তার নিজেদের খরচে আকাশপথে পাঠানো হবে অথবা মূল্যছাড় দিতে হবে। এতে রপ্তানিকারকের ক্ষতি আরও বাড়বে বলে জানান সংশ্লিষ্টরা। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সোমবার সকাল থেকেই চট্টগ্রাম সমুদ্র বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম পুরোপুরি শুরু হয়েছে। এ বিষয়ে বিস্তারিত খবরাখবর জানাতে আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, কয়েকদিনের টানাপোড়েনের পরে চট্টগ্রাম বন্দরে পুরোদমে কাজ শুরু হয়েছে বলে জানতে পেরেছি আমরা। আসলে এই যে ক্ষতি, যে ধরনের জট তৈরি হয়েছে সেখানে কন্টেইনার, সেগুলো দ্রুত জাহাজীকরণের বিষয়ে কী ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে? কাস্টমসের যে কর্মবিরতি এবং যে দুদিনের শাটডাউন কর্মসূচি ছিল সেটির মোটামুটি শুরু হয়েছে গতকাল রাতেই। আমরা দেখেছি যখন আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয়েছে, রাত থেকে বন্দরের বিভিন্ন জেটিতে এবং 21টি অফ ডকে কর্মব্যস্ততা শুরু হয় এবং কাস্টমসের কর্মকর্তা যারা রয়েছেন তারাও কাজে যোগ দেওয়া শুরু করে। ফলে বন্দরকে ঘিরে যে প্রাণচাঞ্চল্য সেটি শুরু হয় এবং 2 দিনের যে আসলে জট চট্টগ্রাম বন্দরে লেগেছিল সেটি সরাতে বিপক্ষ আসলে বন্দর কর্তৃপক্ষ এবং কাস্টমস কর্তৃপক্ষ যৌথভাবে তারা কাজ করছে এবং তারা বলছে যে হয়তোবা এই যে জটটি লেগেছে, অর্থাৎ বন্দরের হিসাবে চট্টগ্রাম বন্দরে প্রায় 41,000 কিউএস কন্টেনার জমেছিল গতকাল আজ সকাল পর্যন্ত, যে হিসাব বন্দর আমাদেরকে জানিয়েছে। সেটি আসলে বন্দর বলছে সেটি আগামী 2-3 দিনের মধ্যে হয়তো সেটি সেরে যাবে। এই জন্য বাড়তি সময় অর্থাৎ নির্ধারিত অফিস সময়ের পরও কর্মকর্তারা বলছেন তারা কাজ করবেন এবং এই যে পণ্যের জট লেগেছে বিশেষ করে রপ্তানিমুখী পণ্য এবং আমদানিমুখী পণ্যের যে কন্টেনার ছিল সেই কন্টেনারগুলো তারা দ্রুত খালাস এবং জাহাজীকরণ করার জন্য যে ধরনের তৎপরতা সেটি বলা হচ্ছে করা হবে। তবে ব্যবসায়ীরা যেটি বলছেন যে গত 2 দিনে যেহেতু ডেলিভারি হয়নি, পণ্য জাহাজীকরণ হয়নি, সেক্ষেত্রে তারা একটি আর্থিক ক্ষতির মুখে পড়বে না এবং তারা বলছেন যে সেক্ষেত্রে বন্দরে যে পণ্যের ড্যামারেজ সেটি যদি বন্দর কর্তৃপক্ষ কোনোভাবে সেটি বিশেষ প্রজ্ঞাপন জারি করে হলে সেটি যদি তারা মওকুফ করে সেক্ষেত্রে তারা হয়তো বা সেই লোকসান কাটিয়ে উঠতে পারে। তবে তারা বারবার বলছেন হয়তো বা সাময়িকভাবে এই সংকট কেটেছে, কিন্তু পরবর্তীতে যাতে আরও নতুন কোনো আন্দোলনের কারণে বন্দরের যে এবং কাস্টমসের যে ব্যস্ততা সেটি যাতে আবার নতুন করে সংকট না দেখাতে সেই বিষয়ে তারা বলছেন যে সব পক্ষে, বিশেষ করে সরকারকে সব পক্ষকে সাথে নিয়ে একটি কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য। এবং আরেকটি বিষয়, যেহেতু কাস্টমসকে অত্যাবশ্যকীয় প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করা হচ্ছে, অর্থাৎ এইসব প্রতিষ্ঠানে যেহেতু যাতে আন্দোলন না হয় সেই ব্যাপারেও সরকারি সংশ্লিষ্ট সকল পক্ষকে একযোগে কাজ করার জন্য ব্যবসায়ীদের পক্ষ থেকে আহ্বান জানিয়েছে। আমরা বলতে পারি চট্টগ্রাম বন্দরের যে কর্মচাঞ্চল্য সেটি গত 2 দিন যে এরকম স্থিমিত হয়ে পড়েছিল সেটি পুনরায় আবার চালু হয়েছে এবং বন্দর কেন্দ্রিক যে ব্যস্ততা সেটি আবারও বেড়েছে। ধন্যবাদ রাকিব আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। প্রতিযোগিতা এড়িয়ে বিদায়ী সরকার 31 নবায়নযোগ্য বিদ্যুৎ কেন্দ্রের প্রাথমিক অনুমোদন দিয়েছিল। এসব প্রকল্প বাতিল করে অন্তর্বর্তী সরকার পুনরায় দরপত্র দিলেও তেমন সাড়া মেলেনি। এজন্য উন্মুক্ত দরপত্রের পদ্ধতি আরও সহজ ও স্বচ্ছ করার তাগিদ দিয়েছেন গবেষকরা। রাজধানীর গুলশানে সিপিডির মতবিনিময়ে তারা বলেন, বিনিয়োগ শুরু হওয়া প্রকল্পগুলো বাস্তবায়নের সুযোগ দেওয়া উচিত। 2030 সালের মধ্যে বাংলাদেশ সৌর, বায়ুর মতো নবায়নযোগ্য জ্বালানি থেকে চাহিদার 20% বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য ঠিক করেছে, যা 2040 সাল নাগাদ বেড়ে হবে 30%। জলবায়ু পরিবর্তনের অভিঘাত ও জ্বালানি আমদানির চাপ বিবেচনায় এসব লক্ষ্য নেওয়া হয়েছে। কিন্তু গবেষকরা বলছেন, নবায়নযোগ্য বিদ্যুৎ অবকাঠামো নির্মাণে এদেশে বিনিয়োগের নীতি তুলনামূলক জটিল, সময় ও খরচও লাগে বেশি। এমন অবস্থার মধ্যেই সরকার পরিবর্তনের পর প্রাথমিক অনুমোদন পাওয়া 31 প্রকল্প বাতিল করা হয়েছে, যেখানে সম্ভাব্য $6 বিলিয়ন বিদেশি বিনিয়োগ আসত, মিলত প্রায় 3300 মেগাওয়াট সৌর বিদ্যুৎ। নবায়নযোগ্য বিদ্যুতে 20 থেকে 25 বছরের জন্য বিনিয়োগ করা হয়। হঠাৎ করে বিদ্যুতের দর পরিবর্তনের তাগিদ দেওয়া হচ্ছে। এতে চীনা বিনিয়োগকারীরা সমস্যায় পড়বেন। যেখানে সহায়ক পরিবেশ পেলে এদেশে সৌর বিদ্যুতে আরও বিনিয়োগ আসবে। গবেষকরা বলছেন, প্রতিযোগিতাহীন ডিপিএম পদ্ধতি বাতিল ইতিবাচক সিদ্ধান্ত। তবে বিনিয়োগ প্রক্রিয়াধীন থাকা প্রকল্পগুলো বিশেষভাবে বিবেচনা করা দরকার, অন্যথায় বিদেশি বিনিয়োগকারীদের কাছে নেতিবাচক বার্তা যাবে। এলওআই এর ব্যাপারে একটি রিভিউ কমিটি করে
সহানুভূতির সাথে যেগুলোকে নেওয়া যায় দ্রুত নেওয়া, যেগুলোর বোর্ড পরিবর্তন দরকার সেগুলোকে বোর্ড পরিবর্তনের জন্য সাজেশন দেওয়া, এবং সেই ভিত্তিতে একটা পজিটিভ ভাইব বিনিয়োগকারীদের কাছে দিলে অন্য যে ওপেন টেন্ডার প্রসেসে যে এখন আমরা টেন্ডার পাচ্ছি না তার একটা বড় কারণ হচ্ছে বিনিয়োগকারীরা অলরেডি একটা দ্বিধার মধ্যে পড়ে গেছে। রিনিউয়েবল এনার্জি পলিসি 2025-এ এটি পুনর্নির্ধারণ করা হয়েছে। সো 2030 সালের মধ্যে 20% রিনিউয়েবল এনার্জি থেকে অর্জন, এটা হয়তো চেষ্টা করা যেতে পারে এবং চেষ্টা করলে এটা অর্জন সম্ভব হতে পারে, কিন্তু সম্ভব হবে তখনই যখন এক্ষেত্রে আমরা বাধাগুলি দূর করতে পারবো। মতবিনিময়ে জানানো হয় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের লেটার অব ইন্টেন্ট পাওয়া 15 কোম্পানি সৌর বিদ্যুতের জন্য জমিসহ বিভিন্ন খাতে $300 মিলিয়ন বিনিয়োগ করেছে, যা আটকে গেছে নীতি পরিবর্তনের জটিলতায়। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজস্ব আদায়ের সুবিধায় সোমবার বাণিজ্যিক ব্যাংকের লেনদেন সন্ধ্যা 6টা পর্যন্ত চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। দুপুরে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। তিনি বলেন, আজ অর্থ বছরের শেষ দিন হওয়ায় কর আদায়ের সুবিধায় বাংলাদেশ ব্যাংক এমন সিদ্ধান্ত নিয়েছে। সাধারণত বাণিজ্যিক ব্যাংকগুলো বিকেল 4টা পর্যন্ত লেনদেন করে, তবে এনবিআরের কর্মকর্তাদের আন্দোলনের কারণে অনেক ব্যবসায়ী রাজস্ব জমা দিতে পারেননি। নির্ধারিত সময়ের পর তাদের জরিমানা গুনতে হবে, তাই অর্থ বছরের শেষ দিন সোমবার ব্যাংকিং লেনদেনের সময় বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে। কর আদায়ের সুবিধার্থে আজকে 30শে জুন সকল ব্যাংক শাখার স্বাভাবিক লেনদেন সময়সীমা 6টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। চলতি অর্থবছর শেষ হওয়ার আগেই $30 বিলিয়ন রেমিটেন্স এসেছে, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে 26% বেশি। রেমিটেন্স প্রবাহ ও আইএমএফের অর্থ ছাড়ের ফলে নিট বৈদেশিক মুদ্রার রিজার্ভও ছাড়িয়েছে $31 বিলিয়ন। বিশ্লেষকরা বলছেন, অর্থ পাচার নিয়ন্ত্রণ ও হুন্ডি প্রবণতা কমায় বৈধ চ্যানেলে রেমিটেন্স প্রবাহ বেড়েছে। টালমাটাল রাজনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে শুরু হয় চলতি অর্থবছর। বছরের শুরুতে জুলাই অভ্যুত্থানে রেমিটেন্স প্রবাহে ধীরগতি থাকলেও আওয়ামী লীগ সরকারের পট পরিবর্তনের পর রেমিটেন্সের প্রবাহে গতি আসে। চলতি মাস শেষ না হতেই $250 কোটি বেশি রেমিটেন্স এসেছে, যা গত বছরের একই সময়ের চেয়ে প্রায় 7% বেশি। আর চলতি অর্থ বছরে 28 জুন পর্যন্ত রেমিটেন্স এসেছে $30 বিলিয়ন বেশি। সব মিলিয়ে চলতি অর্থ বছরে যে রেমিটেন্স এসেছে তা আগের বছরের চেয়ে 26.5% বেশি। রেমিটেন্সের গতি বাড়ায় দেশে রিজার্ভও ছাড়িয়েছে $31 বিলিয়ন। কমপ্লায়েন্স হওয়ার কারণেই বেশ কিছু ডেভেলপমেন্ট পার্টনার, আপনি আইএমএফ বলেন, এডিবি বলেন, জাইকা, এআইবি, তারা কিছু কিছু করে তহবিল আমাদেরকে দিয়েছে এবং তারই কম্বাইন্ড ইফোর্ট আমরা দেখতে পেলাম, কম্বাইন্ড রেজাল্ট আমরা দেখতে পেলাম এই এবছরের অর্থ বছরের শেষান্তে এসে $30 বিলিয়ন উন্নীত করতে সক্ষম হয়েছে। বিশ্লেষকরা বলছেন, ছাত্র জনতার অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের নানা পদক্ষেপে দেশের প্রতি আস্থা বেড়েছে প্রবাসীদের। তবে দক্ষ জনশক্তি রপ্তানি করার পাশাপাশি হুন্ডি কমানো গেলে রেমিটেন্স প্রবাহ বাড়বে কয়েক গুণ। ডেফিনেটলি রিজার্ভ বাড়াটা খুব ভালো। ফরেন ইনভেস্টরদের বাংলাদেশের উপর কনফিডেন্স আসবে, কারণ বাংলাদেশ ওরা যখন চলে যাবে তখন বাংলাদেশ তাদের টাকা ফেরত দিতে পারবে, সেই ধরনের একটা বিশ্বাস আসবে। তো এটা তো ভালো দিক, এটা খারাপ দিক না। তবে এটা ডেফিনেটলি আবার কমতেও পারে, এক্সপোর্ট কমে যাবে, ইম্পোর্ট হবে, তখন হয়তো আবার কমে যাবে। এটি মার্কেট ইকোনমি, এটি নিয়ম। প্রবাসী আয়ের এই ধারা অব্যাহত থাকলে বৈদেশিক মুদ্রার সংকট মোকাবেলা করা সহজ হবে বলে মত বিশ্লেষকদের। শফিউল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের শুল্ক চুক্তির সম্ভাবনা রয়েছে। চুক্তির খসড়াও তৈরি করা হয়েছে। চূড়ান্ত আলোচনা হবে 3 ও 4 জুলাই। চুক্তি হলে ট্রাম্প প্রশাসনের বাংলাদেশি পণ্যের ওপর আরোপ করা বাড়তি 37% পাল্টা শুল্ক আরোপের হার কিছুটা কমবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির সঙ্গে এ বিষয়ে আলোচনায় অংশ নিতে ওয়াশিংটন যাবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। একই বিষয়ে 26 জুন যুক্তরাষ্ট্র সফররত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মোহাম্মদ খলিলুর রহমান ইউএসটিআর-এর সঙ্গে একটি বৈঠক করেছেন। বাংলাদেশ যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করে আসছে গড়ে 15% শুল্ক দিয়ে। গত 3 এপ্রিল হঠাৎ ট্রাম্প প্রশাসন বাংলাদেশি পণ্যের ওপর বাড়তি 37% পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেয়। শুল্ক হারের কম বেশি করে দেশটি একই ধরনের সিদ্ধান্ত নেয় 60টি দেশের ওপরে।
দেশের প্রায় 56% কৃষি জমির টেকসই মানদণ্ড নেই। উৎপাদনশীল ও টেকসই কৃষি জরিপ 2025-এর চূড়ান্ত রিপোর্টে এমন তথ্য উঠে এসেছে। সোমবার রাজধানীর পরিসংখ্যান ভবনে আয়োজিত অনুষ্ঠানে জরিপের ফলাফল প্রকাশিত হয়। এতে জানানো হয় 44.37% কৃষি জমির টেকসই মানদণ্ড রয়েছে। এছাড়া 78.79% কৃষি জমি লাভজনক। অনুষ্ঠানে জানানো হয় 2030 সালের মধ্যে টেকসই খাদ্য উৎপাদন নিশ্চিতে জরিপটি ভূমিকা রাখবে। বিস্তৃত ফসলের চাষাবাদ, গবাদি পশু উৎপাদন, প্রান্তিক কৃষি, ভূমি অধিকার ও কৃষকের মজুরি সহ বিভিন্ন ক্যাটাগরিতে এই জরিপ পরিচালিত হয়। জরিপের ফলাফলে দেখা যায় দেশের 20% বেশি কৃষি জমি কৃষকের জন্য লাভজনক নয়। গ্লোবাল ইসলামী ব্যাংকের ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় 50 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের ভাই এবং সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সহ 26 জনের বিরুদ্ধে 2টি মামলা করেছে দুদক। রোববার দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ের মামলা দুটি করেন প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক বিলকিস আক্তার। মামলার অভিযোগে বলা হয় 2017 সালের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে গ্লোবাল ইসলামী ব্যাংকের খাতুনগঞ্জ শাখা থেকে ক্ষমতার অপব্যবহার করে 49,69,45,000 টাকা আত্মসাৎ করা হয়। যথাযথ যাচাই বাছাই ছাড়া এসব ঋণের প্রস্তাবনা তৈরি ও সার্বিক রেকর্ড যাচাই না করেই ঋণের সুপারিশ করেন ব্যাংকের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা, যা পরে ব্যাংকের বোর্ড সভায় অনুমোদন করা হয়। এতে বড় ধরনের জালিয়াতি হয়েছে বলে জানিয়েছে দুদক। বাজারে সর্বোচ্চ 48 টাকা লিটারে দুধ কেনে মিল্ক ভিটা সহ বিভিন্ন কোম্পানি, অথচ দুধ সংগ্রহকারী ও প্রক্রিয়াজাতকারী বিভিন্ন প্রতিষ্ঠান তা বিক্রি করে দ্বিগুণ বা তার চেয়েও বেশি দামে। এমন অভিযোগ পাবনা ও সিরাজগঞ্জের গরু খামারিদের। দুগ্ধ সমিতি টিকিয়ে রাখতে দাম বাড়ানোর দাবি তাদের। সিরাজগঞ্জ ও পাবনার 100 বছরের ঐতিহ্য দুগ্ধ শিল্প। সিরাজগঞ্জে মিল্কভিটাকে ঘিরে গড়ে উঠেছে 4000-এর বেশি খামার। সমিতির মাধ্যমে খামারিদের কাছ থেকে দুধ সংগ্রহ করে মিল্কভিটা। ঘনত্ব অনুযায়ী দাম 48 থেকে 52 টাকা লিটার। খামারিদের অভিযোগ, গোখাদ্য ওষুধের দাম বেশি হয় উৎপাদন খরচের চেয়ে কম দামে দুধ বিক্রি করতে হচ্ছে। মিল্কভিটা পাস্তুরিত তরল দুধ বিক্রি করে 100 টাকা লিটার। বাড়তি 50 টাকা কোথায় যাচ্ছে সেটি তদন্তের দাবি খামারিদের। তারা ঢাকাতে বিক্রয় করে 1 লিটার দুধ 140 থেকে 50 টাকা। 1 লিটার দুধ মিল্ক ইউনিয়নের থেকে ঢাকাতে পৌঁছতে এত টাকা ব্যয় হয় না। 60 টাকা লিটার যদি হয় তাহলে কোনো দাম চলতে পারবো আমরা। আর গোখাদ্যর দাম হতে হবে 1500-র নিচে আসতে হবে অ্যাভারেজে সব বিষয়গুলো। গরু পালন করে দুধ তৈরি করে যদি সঠিক মূল্য না পায় তাহলে অবশ্যই তারা বিমুখ হয়ে যাবে, তারা দুগ্ধ উৎপাদন করতে অনুপযোগী হয়ে যাবে। এ বিষয়ে মিল্কভিটার পরিচালক জানান, বিশাল কোম্পানির পরিচালনায় ব্যয় হয়। এত বড় একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের তো একটা এস্টাবলিশমেন্ট কস্ট থেকে শুরু করে এখানে এমপ্লয় আছে প্রায় 3000। এখানে অফিস, কেয়ারিং, বিভিন্ন কিছু মেনটেন করতে হয়। এটা তো আর আপনাকে এক্সপ্লেন করব না। কোনো অনিয়মের সুযোগ নেই দাবি করে মিল্কভিটার আরেক কর্মকর্তা বলছেন, দুধের মান অনুযায়ী খামারিদের দাম দেয়া হয়। এখন এই ক্যাটাগরিতে যার যেটা পড়ে সেটাই আমরা দেই। আমাদের টেস্টে যেটা আসে, আমাদের প্রাইসে 3টা ডিলার আছে, তারা একটু রাখে 2-3 টাকা, আবার দোকানদারের লাভ আছে। এখন আমাদের দাম সবচেয়ে কম ছিল, 90 টাকা ছিল। কিছুদিন আগে অন্যান্য কোম্পানির দাম বৃদ্ধি করাতে আমাদের দামটা মনে হয় 100 টাকা করা হয়েছে। পাবনা ও সিরাজগঞ্জে 25,000-এর বেশি খামারে প্রতিদিন গরুর দুধ উৎপাদন হয় প্রায় 10 লাখ লিটার। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনায় হরমুজ প্রণালী দিয়ে সার ও জ্বালানি তেলের সরবরাহ বিঘ্নিত হলে ফসল উৎপাদনে এর নেতিবাচক প্রভাব পড়বে। ফলে বিশ্বজুড়ে নতুন করে বাড়তে পারে খাদ্যদ্রব্যের দাম। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে এমন সংখ্যা জানানো হয়েছে। এতে বলা হয়, হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 1/3 ইউরিয়া, 40% সালফার ও 20% অ্যামোনিয়া সার রপ্তানি হয়। ফলে এই প্রণালী ঘিরে বাড়তে থাকে উত্তেজনায় বিশ্বজুড়ে সারের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। দীর্ঘ সময় সরবরাহ সমস্যা থাকলে বৈশ্বিক খাদ্য ব্যবস্থায় নতুন সংকট দেখা দিতে পারে। এদিকে জ্বালানি তেল সরবরাহ ব্যাহত হওয়ায় বিশ্বজুড়ে 20%-এর বেশি ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে গেছে। এতে খাদ্য সরবরাহ ব্যবস্থা আরও ঝুঁকির মুখে পড়তে পারে বলে জানিয়েছে খাদ্য সংশ্লিষ্টরা।
এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।